নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টায় আমাদের জন্য অপেক্ষা করেন, আমরা বিশ্বাস করি আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয়, এক একটি ভাবনা আপনাদের সামনে তুলে ধরি। আমরা চাই সেই ভাবনাগুলো, সেই বিষয়গুলো নিয়ে আপনারাও নিজেদের মধ্যে পরিবারে বসে কথা বলুন। আমরা চাই আমাদের ভাবনার চিন্তনগুলো যদি কোথাও আপনাদের জীবনে এতটাও ছাপ ফেলতে পারে, তাহলে সত্যি অর্থেই আমরা একসঙ্গে সবাই মিলে এগোতে পারবো। আজ তেমনিভাবে আরো এক নতুন ভাবনা। আজ আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত এক দারুণ মানুষ। পরিচয় করাবো আপনাদের সঙ্গে, তবে তার আগে বলি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা আজ আপনাদের প্রত্যেকের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো স্বামীজির ভারতবর্ষ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ কেমন ছিল, তিনি কেমন ভারতবর্ষ চেয়েছিলেন এবং সত্যি অর্থেই ভারত নিয়ে তাঁর স্বপ্নগুলো কেমন ছিল, এই সব নিয়ে আমরা বিস্তারিত জানবো যার কাছ থেকে। তিনি পণ্ডিত মানুষ, আমাদের সঙ্গে উপস্থিত রামকৃষ্ণ মিশনের ইম্ফল মণিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজ। মহারাজ, আপনার চরণে প্রণাম। এবং একদম শুরুতেই যে বিষয়টা আমরা রেখেছি আজ আমাদের দর্শকদের জন্য, যে স্বামীজির ভারতবর্ষ, তার নিরিখে আপনার কাছ থেকে একদম প্রথমেই জানতে চাই স্বামী বিবেকানন্দের কাছে স্বপ্নের ভারতবর্ষটা কেমন ছিল? স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ তার আরাধ্য, তার উপাস্য। কন্যাকুমারিকার শিলাখণ্ডে তিনি ধ্যান করছেন, তার বিষয় ভারতবর্ষ। কেমন করে এই ভারতবর্ষের আবার উত্থান হবে। যে সময়কার কথা, সে সময় ভারতবর্ষ পরাধীন এবং ভারতবর্ষের মানুষেরা ধীরে ধীরে জাতীয়তা বোধ, পাশ্চাত্য ভাবনার হাত ধরে যে জাতীয়তা বোধ আমাদের ভারতবর্ষে তখন আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক চেতনা, স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে একটা দানা বাঁধছে। কিন্তু তবুও সমসাময়িক কালের যে ইতিহাস আমরা দেখতে পাই, খুব একটা ভরসা কিন্তু তাদের মধ্যেও নেই যারা সমাজের অগ্রণী। কিন্তু স্বামীজি সেই জায়গায় অসাধারণ তার চিন্তা ভাবনা, তার ধ্যান জ্ঞান, ভারতবর্ষ, স্বামীজির ভারতবর্ষ আগামী দিনে অতীতের গৌরবকে ছাপিয়ে যাবে, এই রকম তার প্রফেসি। তিনি বলছেন, তিনি লিখছেন, চিঠিতে লিখছেন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তার যে একটা ভিশন, সেটা তুলে ধরার চেষ্টা করছেন। স্বামীজির ভারতবর্ষ সব দিক থেকে এক আরো গৌরবময় অধ্যায় ডেকে আনবে, এই রকম ভাবনা তার সমস্ত দিকে, শিক্ষা দীক্ষা সংস্কৃতি, তার অতীত গৌরবকে ছাপিয়ে যাবে। এইটা হচ্ছে এক কথায় স্বামীজির ভারতবর্ষ, স্বপ্নের ভারতবর্ষ। মহারাজ, স্বামী বিবেকানন্দের যে আধ্যাত্মিক চেতনায় ভরপুর দেশের সংজ্ঞা আমরা নানা জায়গায় পাই এবং তার নানা রচনায় লেখায় তিনি বারবার বলছেন স্পিরিচুয়াল ইন্ডিয়ার কথা। এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু আলোকপাত করবেন? তিনি আসলে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন তা দিয়ে। অধ্যাত্ম চিন্তা এটা ভারতবর্ষের রক্তে সম্পৃক্ত হয়ে আছে অতীত কাল থেকে। আমরা যদি বলি বৈদিক যুগের ইতিহাস থেকে, আমাদের প্রাচীন শাস্ত্র গ্রন্থ নানাভাবে অনেক রকম দর্শনের জন্ম হয়েছে ভারতবর্ষে, কিন্তু মূল সুর কিন্তু একটা অধ্যাত্ম চিন্তা, নিজেকে খোঁজা, নিজের আমার আমিত্বটা কোনখানে, আমি কে, আমি কি খালি এই শরীর সর্বস্ব, একটি জীব বিশেষ, বা খালি খাওয়া পড়া, এর মধ্যে কি আমার জীবনটা সীমাবদ্ধ? ভারতবর্ষ কিন্তু এর খোঁজ বহু প্রাচীন কাল থেকেই করে আসছে। এবং এক কথায় আত্মচিন্তন শব্দটা সংস্কৃত হচ্ছে আত্মন, মানে নিজে। আত্মা বলতে এখানে
একটা ঘোস্ট স্পিরিট, ব্যাপারটা তা নয়। নিজেকে খোঁজা, আত্মন শব্দ মানে হচ্ছে নিজে। তো এই নিজেকে যে খোঁজা, তার জন্য এই খোঁজার কি পদ্ধতি হতে পারে, কত রকম জীবন দর্শন তার মাঝখান থেকে বেরিয়ে এসেছে। স্বরদর্শনের কথা আছে, আরো অন্যান্য আরো অনেক রকম দর্শন আছে, এবং জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ভারতবর্ষের মাটি থেকে উঠে আসে যে সমস্ত ধর্ম দর্শন, সকলেরই কিন্তু ওই খোঁজের উত্তর পাওয়ার চেষ্টা, সেটাই হচ্ছে অধ্যাত্ম চিন্তা। এটা ভারতবর্ষের মাটির গুণ, এবং ভারতবর্ষের চিন্তা ভাবনা, সমাজ, তার পরিচয়, তার কাজকর্ম এবং পরিবর্তিত সমাজ ব্যবস্থায় পাল্টে পাল্টে যাওয়া জীবন স্রোতের মধ্যেও ওই মূল সুরটা কিন্তু রয়ে গেছে ভারতবর্ষে। সমাজ তো পাল্টেছে, অগ্রগতি হয়েছে সমাজের, কিন্তু তা সত্ত্বেও সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু ওই মূল সুরটা কিন্তু ভারতবর্ষ থেকে হারিয়ে যায়নি। সেই জন্য ওই অধ্যাত্ম চিন্তাকে ধরেই স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের চেতনা, বিকাশ, সমস্ত ভাবনাটা। বাহ, কি সুন্দর করে আপনি বলছেন মহারাজ। একটা বিষয় আপনাকে একটু স্মরণ করাতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এক জায়গায় লিখছেন, স্বামীজি হারমোনাইজড দি ইস্ট অ্যান্ড দি ওয়েস্ট, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। আপনার কাছ থেকে প্রত্যেকটার মানে একটু বুঝতে চাই আমরা। এই যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, আসলে কি? যে সময়কার কথা যেমন নেতাজি বলছেন, নেতাজিকে আমরা বলি বিবেকানন্দের ভাব শিষ্য। খুব ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের ভাবনা, চিন্তাধারা বই পড়ে, ওনার মাস্টারমশাই তাদের কাছে শুনে, এবং তারপরে পরবর্তীকালে আরো একটু বয়স বেড়েছে, উনি নিজে রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করেছেন, এবং সেই যোগাযোগ তো একদম শেষ পর্যন্ত ছিল। স্বামী বিবেকানন্দের মধ্যে উনি যেটা খুঁজে পেয়েছেন, নিজে বলছেন যে একটা সমন্বয়, যে মানুষটা সবকিছুর মধ্যে আপাত বৈপরীত্যের মধ্যেও যে একটা সমন্বয় ভাব নিয়ে আসতে পারে। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অতীতকাল, তার সাথে এখন এই ঊনবিংশ শতকের শেষ পর্যায়ে যখন জন্ম নিচ্ছেন, বিংশ শতক শুরু হতে যাচ্ছে, নেতাজির কথা বলছি। তো তিনি যখন অতীত আর বর্তমানকে দেখছেন, একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে একদম বর্তমান। প্রচন্ড দ্রুত গতিতে সমাজটা এগিয়ে যাচ্ছে, শিক্ষায়, দীক্ষায়, ভাবনা চিন্তায়, বিজ্ঞানে। এখন এই দুটোকে, প্রাচীনের সাথে বর্তমানটাকে কি মেলানো সম্ভব? স্বামী বিবেকানন্দের কাছে কিন্তু তার মনে হয়েছে বিবেকানন্দের সমাধান করছেন। প্রাচীন অধ্যাত্ম চিন্তাকে ধরে রাখছেন, অথচ বিজ্ঞানকে অস্বীকার করছেন না। তিনি ওই প্রাচীন কুসংস্কারের মধ্যে ডুবে গিয়ে বর্তমান যুগটাকে অস্বীকার করা বা উল্টো দিকে চাকাটা ঘোরাবার কথা ভাবছেন না। চাকাটা আরো দ্রুতগতিতে এগোবে, কিন্তু পেছনের সুরটাকে কিন্তু ধরা থাকবে। বিজ্ঞান আর ধর্ম, আমরা যেটাকে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান বলে ইংরেজিতে শব্দবন্ধে পাই। সায়েন্স আমরা বুঝি ল্যাবরেটরিতে পরীক্ষা করব। তুমি একটা পরীক্ষা করে কিছু একটা পেয়েছো, আমিও যদি পরীক্ষা করি আমিও সেটাকে পেতে পারি, আরো অন্য পেতে পারে। যেভাবে আমরা ছোটবেলা থেকে ল্যাবরেটরিতে ক্লাস করে আসছি, মাস্টারমশাই শেখাচ্ছেন, বইতে যা লেখা আছে, আমিও সেটা করে নিজে হাতে কলমে পরীক্ষা করে দেখছি, হ্যাঁ কথাটা ঠিক তাই বটে। সে ফিজিক্সের পরীক্ষাই হোক, কেমিস্ট্রি ল্যাবরেটরি হোক, বায়োলজির হোক। তেমনি ধর্মজগৎটাকে কি সেভাবে মেলানো যায় না? সেটা খালি কতগুলো পুঁথিতে লেখা কিছু সংস্কৃত মন্ত্র কিংবা অন্যান্য ভাষাতে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জীবনটা দেখেছেন স্বামী বিবেকানন্দের চোখের সামনে। তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণদেব একটা স্পিরিচুয়াল ল্যাবরেটরি। বাহ, যেটা আগে আগে হয়েছে, সেটা খালি বইয়ের মন গড়া কথা নয়, নিজের জীবন দিয়ে সেটা দেখছেন, তার জীবনে প্রতিফলিত হচ্ছে। কতগুলো মন গড়া শব্দবন্ধ
বইতে লেখা আছে, পুঁথিতে লেখা হতো, নকল হতো, কপি করা হতো, এবং এইভাবে আস্তে আস্তে, তখন ছাপা যুগ আসেনি, আগেকার দিনের কথা বলছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে সে সমস্ত পুঁথি মানুষ পড়ছে, কিন্তু সেটা অনুভব করছে কজন? শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মধ্যে দিয়ে তিনি রেখেছেন, নিজেও পরীক্ষা করেছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে পদে পদে পরীক্ষা করে তবেই মেনেছেন। খালি শ্রীরামকৃষ্ণদেব বলছেন এবং উনি মেনে নিচ্ছেন, সেভাবে তো করেননি। আমরা কথামৃত যদি পড়ি দেখছি, কেউ যদি বলে, তর্ক করে, শ্রীরামকৃষ্ণ কিন্তু অখুশি হচ্ছেন না। কেউ যদি বলে, উনি বলছেন মেনে নিন না, সেখানে শ্রীরামকৃষ্ণদেব আপত্তি করছেন, ওরম কেন বলছো? অর্থাৎ তিনি প্রশ্রয় দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, আমাকে পরীক্ষা করে নিক। স্বামী বিবেকানন্দ তাই তার যে শিষ্য, যাদেরকে তিনি সেভাবেই শিক্ষা দিয়েছেন, তুমিও নিজের জীবনে পরীক্ষা করে দেখে নাও। অতএব আমাদের জীবনটা একটা স্পিরিচুয়াল ল্যাবরেটরি হতে পারে, কিন্তু একটা ল্যাবরেটরিতে আমরা যেরকম ইনগ্রেডিয়েন্টস চাই, তার কোয়ালিটি, আমাদের মেজারমেন্ট, যেভাবে আমাদের পরীক্ষাটা করতে হবে ঠিকঠাক রেজাল্ট পেতে গেলে, ঠিক সেই রকম স্পিরিচুয়াল ল্যাবরেটরিতে আমাদেরও শরীর, মন, সমস্ত কিছু সেই সুরে বাঁধা থাকা চাই, না হলে পর যন্ত্র যদি খারাপ হয় ভুল রেজাল্ট দেবে। ঠিক তেমনি আমাদের শরীর, মন, এই যে যন্ত্রটা, যা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, যে অধ্যাত্ম চিন্তায় সম্পৃক্ত হতে চাই, সেই শরীর মনের গড়ন যদি ঠিক না থাকে, তাহলে আমরাও ঠিক কাঙ্ক্ষিত ফলটা পাবো না। ইনস্ট্রুমেন্ট বিগড়ে গেলে যেমন ফলটা ভুল রিডিং দেয়, তো সেই রকম। তো এইভাবে যে, যার জন্য স্বামী বিবেকানন্দের খুব ছোট ছোট ওয়ান লাইনার ডেফিনেশন কতগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। বাহ, স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন। তো সেইখানে নেতাজি খুঁজে পাচ্ছেন যে এই বিবেকানন্দ যিনি দুটোকে মেলাতে পারেন, সায়েন্স এবং রিলিজিয়নকে মেলাতে পারেন। তিনি তো দেখেছেন শ্রীরামকৃষ্ণদেবকে, নিজেও অনুভূতি সম্পন্ন মানুষ স্বামী বিবেকানন্দ নিজে, কাজে নিজে দেখেছেন, নিজে অনুভব করেছেন, সেই জন্য তিনি সায়েন্স রিলিজিয়নকে মেলাতে পারেন, পাস্ট প্রেজেন্টকে মেলাতে পারেন। এইভাবে আপাত বৈপরীত্যগুলোকে যিনি মেলাতে পারেন, এবং তাকে পেছন দিকে হাঁটতে হয় না, পেছনের স্মৃতিটা রেখে সামনে এগিয়ে যেতে হয়, এবং সমস্ত মানুষকে তিনি সেই দিকে এগোতেই উদ্বুদ্ধ করছেন। একটা সমাজের অগ্রগতির কথা সবসময় চিন্তা, কি করে দেশটাকে আরো সুন্দর করে, বড় করে, একটা দুটো মানুষকে নিয়ে নয়, আপামর জনসাধারণকে নিয়ে কেমন করে এগিয়ে যাওয়া যাবে, এইটা নেতাজি নিজের চোখে দেখেছেন, বুঝেছেন। তাই ওর ভালোবাসা থেকে এই স্বামী বিবেকানন্দের হারমোনির দিকটা তুলে ধরেছেন। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন, যে সমন্বয় করতে পেরেছে সেই লোক, সেই মানুষটাই ঠিক ঠিক মানুষ যে সমন্বয় করতে পারে। শ্রীরামকৃষ্ণদেবের কথা, সেটা তো স্বামী বিবেকানন্দের মধ্যে ফুটে উঠেছে, সেটা দেখেছেন নেতাজি, তাই তিনি বলছেন। কি অপূর্ব, কি অপূর্ব। মহারাজ, স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা যেহেতু স্বামীজির ভারতবর্ষ শীর্ষক এই আয়োজনটি রেখেছি, আরেকটি লাইন আপনাকে বলতে ইচ্ছে করছে। তিনি এক জায়গায় বলছেন যে ইচ ন্যাশন হ্যাজ এ থিম, এভরিথিং এলস ইজ সেকেন্ডারি। অত্যন্ত বড় মাপের একটি লাইন, কিন্তু তারপরেও আপনার কাছ থেকে একটু বুঝতে চাই এর ব্যাখ্যা কি হতে পারে। স্বামী বিবেকানন্দের লেখার মধ্যে পাওয়া যায়, চিঠিতে পাওয়া যায়, লেখার মধ্যে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বাংলাতে লিখেছেন খুব কম, বেশিরভাগটাই আমরা যে লেখা পাই সেটা হচ্ছে শুনে সেটাকে ধরে রাখা, শর্ট হ্যান্ডে বা লং হ্যান্ডে যারা ধরে রেখেছেন তাদের মারফত যেগুলো পাই। আর নিজের হাতে লেখা বলতে যা পাই সেটা কিছু বাংলায় চিঠি, বেশিরভাগ চিঠি ইংরেজিতে, আর বাংলায় কয়েকটি বই তিনি উদ্বোধনের জন্য লিখেছিলেন, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, তো এরকম, আর নিজের একটা কয়েকটি কবিতা। তো সেই রকম ওই প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে যেমন প্রাচ্য এবং পাশ্চাত্যকে নিয়ে তিনি পাশাপাশি রেখেছেন, আবার বর্তমান ভারত এই শিরোনামে যে বইটি ওনার নিজের হাতে লেখা বাংলায়, সেখানে কিন্তু বিবেকানন্দের অনেক এরকম কথাবার্তাগুলো আছে। ভারতবর্ষের অতীত, ভারতবর্ষের
সেটাকে ধরে রেখে বর্তমানে ভারতবর্ষের কি অবস্থা, সেখানে বিবেকানন্দ ভারতবর্ষ সম্বন্ধে সামনের দিকে কেমন করে এগোতে পারবে সেসব নিয়ে কথাবার্তা অনেক বলেছেন। তার মধ্যে এসবগুলো ধরা আছে। দারুণ। মহারাজ, আপনি যেহেতু স্বামী বিবেকানন্দের কবিতার কথা বলেছেন এবং আজকের এই আয়োজনে আপনি যদি আমাদেরকে স্বামীজির কোনো লেখা বা তার কোনো কবিতা, তার কোনো বক্তৃতা একটু পড়ে আমাদের শোনান। স্বামীজির ওই বর্তমান ভারতের একদম শেষের দিকে স্বামীজির একটা অনুচ্ছেদ আমি পড়তে পারি, যেটি স্বদেশ মন্ত্র এই নামে শুনবো প্রচলিত। আমি একটু পাঠ করি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। কি অপূর্ব, কি অপূর্ব। মহারাজ, একটু বুঝিয়ে বলবেন, মানে এখানেও স্বামীজি আসলে কোন ভারতের কথা বলছে? স্বামীজি যে ভারতের স্বপ্ন দেখছেন, স্বামীজির ধ্যানে যে ভারতবর্ষের ভবিষ্যৎ উঠে আসছে, অন্য এক জায়গায় আছে স্বামীজি বলছেন আমার চোখের সামনে দিয়ে অনেকগুলো পাতা উল্টে গেল, ভবিষ্যতের কথা, এবং ভারতবর্ষের আগামী অনেক গৌরবের দৃশ্য তিনি চোখের সামনে দেখছেন। আমরা সেটাকে মানি না মানি, অলৌকিক কথা বলি কিংবা অন্যভাবে নাও নিতে পারি, সবাই আমরা অলৌকিক দৃষ্টিভঙ্গিটা আমরা মানবই বা গ্রাহ্য করব তার মানে নেই। কিন্তু বিবেকানন্দের বেশ কিছু কথা যেরকম একটা প্রফেসি হয়ে মিলেছে অতীতে, এবং আমরা তো চোখের সামনে দেখতেও পাচ্ছি যে যে ভারতবর্ষ 200 বছর আগে আমরা দেখেছি, 300 বছর আগে দেখেছি, যে ভারতবর্ষ 100 বছর আগে দেখেছি, ভারতবর্ষ তো এগোচ্ছে। কাজেই আশা আমরা করতেই পারি এই ভারতবর্ষ আরো একদিন আরো এক গৌরবময় সুদিন দেখবে সামনে আগামী দিনে। কিন্তু এই কথাটার মধ্যে যে মূল সুর একটা, এটা একটা অসাধারণ যে ত্যাগ এবং পবিত্রতা। স্বামী বিবেকানন্দ চিঠিতেও বলছেন, ওনার লেখার মধ্যেও আছে, বিভিন্ন জায়গায় লেকচারে বলছেন, বারবার এই দুটি শব্দ উঠে আসে, ত্যাগ এবং পবিত্রতা। আমার জীবন আমার ব্যক্তিগত সুখের জন্য নয়, ঠিক, এটা খালি সন্ন্যাসীদের কথা নয়, আপামর জনসাধারণের কথা। এটা হচ্ছে ভারতবর্ষের একটা সভ্যতার মূল সুর। আমাদের বেদ বেদান্ত যে শিক্ষা দেয়, যে ভারতবর্ষের শাস্ত্র মূল সুরটা ধরিয়ে দেয়, তুমি নিজেকে যে খুঁজছ
সেই খোঁজাটা কোথায়? উপনিষদের বাণী, যেমন ঈশোপনিষদে বা অন্য জায়গাতেও আছে, সবার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, নিজের মধ্যে সবাইকে খুঁজে পাওয়া। এই যে আধ্যাত্ম চিন্তা পারমার্থিকভাবে এটাই সত্য, এই ভাবনা, এবং সেটা অনুভূতির মধ্যে দিয়ে অনুভূত সত্য। স্বামীজি এক জায়গায় বলছেন, যারা সমাজের কথা ভাবে না, এই দেশের খেয়ে পড়ে বড় হলো অথচ অন্যের কথা কিছু ভাবলো না, স্বামীজির ভাষায় ট্রেইটার। বড় শক্ত কথা বলেছেন। ভগবত গীতাতে আছে তারা হচ্ছে চোর, তেন এব সাহা। কিন্তু স্বামীজি আরো এগিয়ে গিয়ে বলছেন তারা তো ট্রেইটার, যে তুমি মানুষের কথা, দেশের কথা ভাবছো না, দেশের মাটিতে খেয়ে পড়ে তুমি বড় হচ্ছ, নিজের খালি সুখের চিন্তা করছো। কাজেই সমস্ত কিছু, আমার প্রত্যেকটা কাজ, ভাবনা, চিন্তা এমন হবে যেটা অন্যের তাতে কল্যাণ হবে। এখন যদি এই রকম ভাবনা সবাই ভাবতে থাকে, ছোট থেকে বড়, বাড়ির একটা ছোট থেকে বয়স্ক মানুষ পর্যন্ত, সমাজের প্রত্যেকটা মানুষ যদি এইভাবে ভাবতে থাকে, আমার যা সামর্থ্য, আমি যা করতে পারি, কেউ গান গাইতে পারে, কেউ শিল্পী হতে পারে, কেউ সাহিত্যিক হতে পারে, কেউ বৈজ্ঞানিক হতে পারে, কত রকম কিছু হবার আছে, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে আমার এমন ভাবে জীবনটা হবে যে সেটা সবার জন্য, এই জীবনটা উৎসর্গীকৃত প্রাণ, এমন জীবন হবে। যদি সবাই এরকম একটা ভাবনা ভাবতে থাকে, তাহলে সমাজটা কত সুন্দর হয়ে যায়, আমাদের দেশ, সমাজ, পুরো ব্যাপারটাই পাল্টে যাবে। ঠিক। কাজেই এই যে আমাদের ভারতবর্ষের বৈদিক যুগ থেকে, উপনিষদের যুগ থেকে যে আধ্যাত্ম চিন্তায় আমরা ভাবিত হয়েছি, সেইটা স্বামীজি এর মধ্যে দিয়ে ধরিয়ে দিচ্ছেন। আদর্শ তো আছে, সীতার আদর্শ আছে, দময়ন্তী আছে, সাবিত্রী আছে, আত্মত্যাগের কথা আছে, কেমন করে নিজের স্বার্থ ত্যাগ করে কতটা মানুষ সহিষ্ণু হতে পারে, এই সমস্ত এক একটা আদর্শ আমাদের চোখের সামনে রয়েছে। যেখানে অপরকে দোষারোপ না করে নিজে সহ্য করে গেছে, এই সর্বংসাহা, এই আদর্শটা অত সহজে পালন করা কিন্তু সম্ভব না, বড় কঠিন আদর্শ। সেগুলো সামনে রেখেছেন। আরেকটি হচ্ছে যে আমরা সবাই ভারতবাসী, ভারতের কল্যাণ আমার কল্যাণ। সেখানে সে ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, মূর্খ হোক, বিদ্বান হোক, কিন্তু আমরা সবাই ভারতবাসী, কাউকে বাদ দিচ্ছেন না। একটা ছোট্ট একটা এলিট ক্লাসকে নিয়ে কিন্তু স্বামীজির ভাবনা নয়। সেই ভাবনা স্বামীজির ভারতবর্ষ অন্য জায়গাতেও আছে, যেখানে স্বামীজি বলছেন ভারতবর্ষ, নতুন ভারত উঠে আসুক ঝুপড়ি থেকে। স্বামীজির যারা অন্তজ শ্রেণী, তাদের ভেতর থেকে উঠে আসুক। স্বামীজি চিঠিতে আছে, স্বামীজি লিখছেন, যখন ঘুরছেন, এক মুঠো ছাতু খেয়ে তারা জগৎ উল্টে দিতে পারে, মহুয়া খেয়ে বেঁচে আছে, তো তাদের আর কিছু খাবার জুটছে না, কিন্তু সেখানেও তাদের মধ্যেও যে একটা তেজ, সেটা বের করে আনা যায়, যেটা বেদান্তের বাণী, যে প্রত্যেকের মধ্যে একটা অপরিমেয় শক্তি আছে, সেটাকে কি করে বের করে আনা যায়, কাজে লাগানো যায়, নিজের জীবনটা সুন্দর হয়, দেশের কল্যাণ হয়। বারবার এর মধ্যে দিয়ে এই ভারতবর্ষই আমাকে শিখিয়েছে, এই ভারতবর্ষই আমার সব, আমার শৈশব, যৌবন, বার্ধক্যের বারাণসীতে মরলে মুক্তি হয়, আমরা বলি কাশীতে মরলে মুক্তি। তো আমার এই ভারতবর্ষই আমার বার্ধক্যের বারাণসী। আমি ভারতবর্ষের এই মাটি থেকে যা শিখেছি, যেন সকলকে নিয়ে এগোতে পারি, এই ভাবনা এই স্বদেশ মন্ত্রের মধ্যে দিয়ে। এটা অপূর্ব, অপূর্ব। মনে হয় আপনি বলতেই থাকুন মহারাজ। মহারাজ, এই যে স্বামী বিবেকানন্দ, তিনি তার মানে নানা রচনায়, বক্তৃতায় এবং আবারও তার ভাবনায় তিনি তার প্রত্যেক শিষ্যদের বারবার করে বলছেন যে যুবক যুবতীরাই এই দেশকে গঠন করবে, এবং তিনি নিয়মিতভাবে তাঁদের প্রতি অগাধ বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে বারবার বলতে চাইছেন যে তোমরা এগিয়ে এসো।
এবং আমরা জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিনকেই গোটা দেশ জুড়ে আমরা জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করি। এই যে তিনি যুবদের প্রতীক হয়ে উঠলেন, এখনো আজকের তারিখেও এতগুলো দশক পেরিয়ে যাবার পরেও মানে যখন যুবক শব্দটি ব্যবহৃত হয় কিংবা যৌবন কথাটি উচ্চারিত হয়, তখন আমাদের চোখের সামনে কেমন করে স্বামী বিবেকানন্দের একটি মানে ছবি, তার চোখগুলো, তার তাকানো ইত্যাদি ভেসে উঠতে থাকে। এই যে মানুষটি এতগুলো বছর আগে তিনি যে কথাটি বলেছিলেন, আজকে রাষ্ট্রনেতারা প্রতি পদে পদে বলছেন যে যুবকরাই দেশ গড়বে, এই দেশ যুবকদের, যুবতীদের। এই নিয়ে আপনি কি মনে করেন, আপনার কি ভাবনা? স্বামীজির যুবক যুবতীদের প্রতি যে আহ্বান ছিল দেশ গড়ার, এই যে যৌবন সময়টা, প্রত্যেকটা শিশু যখন তার জীবনের এক একটা পর্যায় অতিক্রম করে একটা সময় আসে, এই যে যৌবন এই পর্যায়ে ভর্তি তার শক্তি তার মধ্যে, সে নিজে বুঝতে পারে আমার মধ্যে যে শক্তি আছে সেটাকে আমি ফুটিয়ে তুলতে চাই, কিছুটা প্রকাশ করতে চাই। এটা কিন্তু একটা যৌবনের ধর্ম। তাদের উৎসাহে তারা ফুটছে, কিন্তু একটা সঠিক দিশা চাই, সেইটার খোঁজে। এবং এই যুব সম্প্রদায় এরাই তো লাফিয়ে ঝাঁপিয়ে সমস্ত কাজকর্ম করে। যারা বয়স্ক মানুষ যৌবন পেরিয়ে এসেছেন অনেকদিন আগে, নিজের জীবন থেকে, সমাজ থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছেন, ভালো মন্দ, তারা তাদেরকে হয়তো গাইড করতে পারেন। কিন্তু সমস্ত উৎসাহ নিয়ে যে কাজে লেগে পড়া, এটা তো যুব সম্প্রদায়ের, এটাই ওদের স্বভাব, এটাই ওদের সামর্থ্য, ওদের সদিচ্ছা। এবং এই যুব সম্প্রদায়কে যাতে সঠিক দিশাতে তারা এগোতে পারে, হারিয়ে না যায়। আমরা তো দেখতে পাই সঠিক দিশার অভাবে কত ভালো ভালো ছাত্র তারাও ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে। কোন পথে যাচ্ছে নিজেরাও জানে না, কি করতে হবে তাই জানি না। এর মধ্যে অনেক মেধাবীও আছে, যাদের স্বল্প মেধা তারাও আছে, কিন্তু নিজের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাতে পৃথিবীতে লাভবান হয় না। এই যৌবন বেশিরভাগ, কিছুদিন আগে একটা শুনছিলাম, আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় প্রচুর হচ্ছে যারা এই ইউথ গ্রুপের ছেলে মেয়েরা। ভারতবর্ষে অসুখ বিসুখের থেকে বেশি মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। এবং তারা কারা? ওই ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, হাওয়ায় উড়িয়ে স্কুটার, মাথায় নেই হেলমেট। একটা কিছু করতে হবে, যুবকদের একটা কিছু করতে হবে সম্প্রদায়ের। এখন সেই যে করতে হবে, এখন কি করতে হবে জানা নেই, একটা ঠিক গাইডেন্স নেই, দিশা নেই। তখন অন্যান্য যে সমস্ত ক্ষতিকর দিকে যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে সে নিজের জীবন থেকেই হারিয়ে যায়, সমাজ থেকে হারিয়ে যায়। ক্ষতিটা কার? সমাজের ক্ষতি, দেশের ক্ষতি। এখন স্বামী বিবেকানন্দের মধ্যে যে আদর্শটা পাওয়া যায় যে তুমি নিজের জীবনটাকে গড়ে তোলো, খুব ছোট্ট কথা, ওয়ান লাইনার বলছিলাম একটা আছে, বি অ্যান্ড মেক। নিজেকে তৈরি করো, নিজেকে হতে হবে, তার আগে নিজেকে তৈরি করতে হবে এবং তারপর তুমি অন্যদেরকে গড়ে তোলো। বি অ্যান্ড মেক কথা স্বামীজি বলছেন। তো এই স্বামীজির আদর্শর মধ্যে দিয়ে স্বামীজি যে সাহস দেখাচ্ছেন, অনন্ত শক্তির কথা বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে সে দেবত্ব আছে, এইটাকে ফুটিয়ে তুলতে হবে। তার জন্য যে চেষ্টা, উদ্যম, সে তো করতে পারে যুবক সমাজ। স্বামীজি যখন দক্ষিণ ভারতে লেকচার দিচ্ছেন, বক্তৃতায়, তখন ওদেরকে বলছেন, ওদের যুব সমাজকে। যখন কলকাতায় বলছেন, কলকাতার যুব সমাজকে, তোমাদের উপর আমার ভরসা। কেননা জানেন এই যুব সমাজ চাইলে পরে এরা যদি এগিয়ে আসে কাজে কর্মে। আজকে তো আমরা দেখি তো, আজকে রিলিফ, ওয়েলফেয়ার, এই যে আমাদের রামকৃষ্ণ মিশনারি কত হয়, এছাড়াও কত সংস্থা নানাভাবে এগিয়ে আসে। বেশিরভাগ কিন্তু যুবকরাই এগিয়ে আসে, কাজ তো করছে তারাই। বিভিন্ন জায়গায় খেলাধুলো থেকে আরম্ভ করে সমাজের যে অগ্রগতির পথে, এই যে একটা ইউথ এজ, যেটা এদের কন্ট্রিবিউশনটা তো অনেক বেশি। ঠিক। কাজে সমাজের এই যুবকরা স্বামীজির কথায় অনুপ্রাণিত হয়। আজকেই যেমন আমি এসেছি ইম্ফল থেকে, গিয়েছিলাম বিলোনিয়া কালকে, সেখানে ভাব প্রচার পরিষদের অধিবেশন ছিল।
আগামী ডিসেম্বর মাসে ওই যুব সম্প্রদায়দের নিয়ে এখানে একটা পরিকল্পনা কথা ভাবা হচ্ছে। উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে এই ত্রিপুরাতে, বিবেকনগরে এরকম ভাবনা চিন্তা চলছে। এখন ইউথ ডে আমরা সারা ভারতবর্ষ জুড়ে পালন করছি, স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পালন করছি। এটা তো হলো আর একটা আনুষ্ঠানিক দিক। আর আমার নিজের কাছে অভিজ্ঞতা আছে, বেশ কিছু ছেলে মেয়ে ইয়াং, তাদের সাথে অনেক বছর ধরেই আমার যোগাযোগ বা আমি ছাত্র হিসাবে পেয়েছি, পরের পর নতুন ছাত্র এসেছে। 2019 সালের কথা আমার মনে আছে, আমি তখন আফ্রিকায় থাকি, এসেছি বেলুড় মঠে। যুব দিবসে আমাকে সভাপতিত্ব করতে হচ্ছে, কয়েক হাজার ছেলে মেয়ে সামনে বসে আছে বেলুড় মঠেতে। এবং যখন আমি স্টেজ থেকে নেমে এলাম, দুটি মেয়ে এগিয়ে এলো, তারা বলছে বিবেকানন্দের জন্যই আমরা বেঁচে আছি, নইলে আমরা মরেই যেতাম। কেননা তাদের আর্থ সামাজিক অবস্থাটা এতই খারাপ, সেখানে বেঁচে থাকার প্রেরণা হচ্ছে বিবেকানন্দ। আরে বাহ। এবং আমি জানি তার মধ্যে একজন আজকে স্কুল টিচার হয়েছে, আরেকটি মেয়ে সেও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। যে জায়গা থেকে উঠে এসেছে তারা বলছে আমরা মরেই যেতাম, আমাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না, হয় যদি না স্বামী বিবেকানন্দ থাকতেন। তো এরকম আরো অনেক আছে, আমি একের পর এক উদাহরণ দিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বই পড়া বিদ্যে বলছি না, অভিজ্ঞতা থেকে, যারা বিবেকানন্দের মধ্যে দিয়ে বাঁচার রসদ খুঁজে পেয়েছে। তারা কিন্তু ইউথ, তারা বুড়ো মানুষ না। তা কাজেই বুঝতে পারি যে বিবেকানন্দ এখনো, আমি যে বই পড়ে লেকচার দিচ্ছি যে গল্প নয়, ঠিক তারা বিবেকানন্দকে পড়ে জেনে বাঁচার রসদ খুঁজে পাচ্ছে, তারা সুন্দরভাবে বাঁচতে চেষ্টা করছে এবং পারছে। বিবেকানন্দ এখনো তাদেরকে অনুপ্রাণিত করেই যাচ্ছেন। কি অসাধারণ। মহারাজ, স্বামীজি আরেকটি জায়গায় লিখছেন, মানে আমি ধার করা কিছু লাইন এই জন্য আপনার সামনে রাখছি, কারণ আপনার মুখ থেকে শুনতে চাই। তিনি লিখছেন, "Rise and awake and see her seated here on her eternal throne, rejuvenated, more glorious than she ever was, this motherland of ours." কি অপূর্ব, কি অসাধারণ একটি লাইন। এই যে "Arise and awake and see her seated here on her eternal throne", মানে এই বৈপরীত্য শব্দ ব্যবহার করে তো একমাত্র স্বামীজি লিখতে পারেন এবং বর্ণনা করতে পারেন। এখানে আপনি কিভাবে তার দেশকে দেখছেন, তার ভারতবর্ষকে দেখছেন? স্বামী বিবেকানন্দ যে মন্ত্র দিয়ে যাচ্ছেন আমাদেরকে, কঠোপনিষদে একটি আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। স্বামীজি একটু ফ্রি ট্রান্সলেশন করেছেন, অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ঠিক, এই অ্যারাইজ অ্যাওয়েক এটা কিন্তু স্বামীজির একটা মূল মন্ত্র, উঠে দাঁড়াও। স্বামীজি বলছেন এই ভারতবর্ষ ঘুমিয়ে আছে, একটা বিরাট লেভিয়াথান, এক বিরাট দৈত্য ভারত ঘুমিয়ে আছে, কিন্তু এই জড়তা কাটাতে হবে, তামসিকতা কাটাতে হবে, রজগুণের প্রাবল্য চাই, সবাই উঠে পড়ে লাগুক। সে এই বেদান্ত জানলে চাষা ভালো চাষা হবে, মুচি ভালো মুচি হবে, নিজের মধ্যে যে একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা ওরা নিজে অনুভব করতে শিখবে, যে ক্ষমতাটাকে আরো বেশি এগিয়ে নেওয়া যায়, নিজের স্কিল ডেভেলপ করা যায়, নিজের ডিভিনিটিটাকে ম্যানিফেস্ট করা যায়। এবং যদি সারা ভারতবর্ষ সেই দিকে উঠে পড়ে লাগে, তাহলে অবশ্যই ভারত মাতা সেই সিংহাসনেই বসবেন, যে ভারত মাতাকে আমরা আরো সুন্দর করে, সুন্দরতর ভারতবর্ষকে চোখের সামনে দেখতে পাবো ভবিষ্যতে। ভারত মাতার জয় হোক। মহারাজ, আজকে যদি স্বামীজি থাকতেন, মানে আজকের দেশ, আপনি এই দেশের নানা প্রান্তে থেকেছেন, ঘুরেছেন, নানা সময় গেছেন, বিদেশের নানা জায়গায় গেছেন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন, আজকের ভারতবর্ষ নিয়ে তিনি কি বলতেন বা কি চাইতেন? তার ভাবনায় এখন ভারতবর্ষের রূপ আসলে কেমন ভাবে ধরা দিত, আপনার কখনো মনে হয়, বা এই নিয়ে আপনার কোনো বিশ্লেষণ? আমার তো মনে হয় যেটা ভালো সেটা দেখে স্বামীজি আনন্দ পেতেন, যেটা খারাপ সেটা দেখে স্বামীজি কষ্ট পেতেন, ব্যথিত হতেন। কেননা স্বামীজি এইরকম সন্ন্যাসী ছিলেন না যে ভালো মন্দ তাকে কিছু স্পর্শ করে না। তিনি ভালোটার জয়গান করছেন, সবাইকে ভালোর দিকে ঠেলে দিচ্ছেন, ভালো হতে বলছেন। সেখানে যদি ভালো না হয়, যেটা আমাদের সমাজের ব্যাধি, সেগুলো
প্রকাশ পাচ্ছে, এরকম দেখলে স্বামীজি অবশ্যই কষ্ট পেতেন। আর আমাদের যে অগ্রগতি বিজ্ঞানের হাত ধরে কিংবা আমাদের রজগুণের প্রাবল্যে নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন ভারত, তার অগ্রগতি দেখলে সে মহাকাশ বিদ্যাই হোক, অন্য গবেষণাই হোক, তো সমস্ত দিকে যেখানে যেখানে অগ্রগতি স্বামীজিকে আনন্দ দিত। আর যেখানে যেখানে আমাদের বিপরীত দিকে হেঁটে যাওয়া, স্বামীজি ভীষণভাবে কষ্ট পেতেন এবং তখন আমাদের গালমন্দ করতে ছাড়তেন বলে তো মনে হয় না। মহারাজ, স্বামীজির কিছু শোনাবেন পড়ে একটা কিছু, তা দিয়ে অনুষ্ঠান শেষ করব আমরা। স্বামীজির একটি কবিতা, বাংলায় লেখা কবিতা, সখার প্রতি। সেই কবিতাটিকে বলা যেতে পারে অটোবায়োগ্রাফি। স্বামীজি, আমি ভালো কবিতা আবৃত্তি করতে পারি না, কিন্তু পড়তে পারি, আপনার কণ্ঠে শুনবো। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছ মতিমান, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়, যোগ ভোগ গার্হস্থ্য সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার, জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান, লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়, হও জড়প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান, বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়, ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশান আলয়, নদী তীর পর্বত গহ্বর, ভিক্ষাসনে কতকাল যায়, অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন, শোনো বলি মরণের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার, মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন, জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার, দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়, পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ, হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন, রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা, জীবে বল কেবা কিবা করে, ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা আকিঞ্চন, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন, পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথাই উদ্যম, ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল, দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন, রূপ মুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক স্বার্থ মলিনতা, অগ্নিকুণ্ডে কর বিসর্জন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে নাহি চাও,
থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। দাও দাও, যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আহা আহা মহারাজ, মহারাজ অনেক অনেক ধন্যবাদ। এত রাতে আপনি আমাদের সময় দিলেন। অনর্গল শুনতে ইচ্ছে করছে আপনার কথা। আপনার চরণে প্রণাম। এবং আমরা নিশ্চিত আপনি আবার যখন আগরতলায় আসবেন, আপনাকে আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানাবো এবং আপনি রাজি হবেন আসার জন্য। আপনাকে প্রণাম জানাই মহারাজ। সবাইকে আমার নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা এটুকু জেনে গেছেন আমাদের সকলের প্রিয় এবং আপনজন তিনি সুজিত মহারাজ। স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজের কথন আমরা এতক্ষণ শুনছিলাম এবং তার কথা এতটাই মন্ত্রের মতো, জাদুর মতো, মনে হয় চলতেই থাকুক, তিনি বলতেই থাকুন। আজ সারাদিন তিনি বিলোনিয়া থেকে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাত 10টায় একটি সরাসরি আয়োজনে স্টুডিওতে এসছেন। এখানেই তিনি সুজিত মহারাজ। তাকে প্রণাম জানাই এবং আপনারাও আপনাদের মতো করে এই বিষয়গুলো নিয়ে ভাববেন, কথা বলবেন। আসুন আমরা সবাই মিলে স্বামীজিকে আরো চিনি, জানি, তার লেখাগুলো পড়ি এবং তার স্বপ্নের ভারতবর্ষ আমাদেরও স্বপ্নের ভারতবর্ষ হোক। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, হয়তোবা স্টুডিওতে আপনাদের জন্য কেউ অপেক্ষায়। শুভরাত্রি।